সুলতানি শাসনের সময় সারা ভারতে কয়েকটি রাজ্যে আঞ্চলিক শক্তির উত্থান ঘটে। এর মধ্যে পূর্ব ভারতেও কিছু কিছু রাজ্য স্বাধীন হয়ে যায়। দিল্লির সুলতানি শাসন থেকে স্বাধীনভাবে তারা সুলতানি শাসন শুরু করে। পূর্ব ভারতে কয়েকটি রাজ্যে আঞ্চলিক শক্তির উত্থান। এই বাংলায় স্বাধীন সুলতানি শাসন। বাংলায় স্বাধীন সুলতানি শাসন লক্ষণ সেনের রাজত্বকালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি পশ্চিম এবং উত্তর বাংলা জয় করে বাংলাকে মুসলিম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। সেন বংশের পতনের পর সমগ্র বাংলা দিল্লি সুলতানির অধীনে আসে। বলা বাহুল্য, সমগ্র সুলতানি যুগে বাংলায় মুসলিম আধিপত্য কখনোই সুদৃঢ়ভাবে স্থাপিত হয়নি। ইলতুৎমিশ, বলবন, খলজি ও তুগলক শাসনাধীনে বাংলায় বারংবার বিদ্রোহ দেখা দেয়। মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে পূর্ববঙ্গের শাসনকর্তা ফখরুদ্দিন স্বাধীনতা ঘোষণা করেন। মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে পূর্ববঙ্গের শাসনকর্তা ফখরুদ্দিন স্বাধীনতা ঘোষণা করেন। ফিরোজ শাহ তুগলক দুবার চেষ্টা করেও বিদ্রোহ দমন করতে পারেননি এবং শেষ পর্যন্ত তিনি বাংলাকে স্বাধীন রাজ্য হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হন। এই রাজ্যে প্রথম বিখ্যাত নরপতি শামসুদ্দিন ইলিয়াস শাহ। হন শামসুদ্দিন ইলিয়াস শাহ। ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠা। বাংলায় ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা হলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। ডক্টর যদুনাথ সরকার বলেন, লক্ষণাবতীর সিংহাসনে ইলিয়াস শাহের আরোহণের সঙ্গে সঙ্গে বাংলার ইতিহাসে এক নবযুগের সূচনা হয়। ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা হলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। তিনি বাংলার 3টি অংশকে একত্র করে একটি শক্তিশালী রাজ্য স্থাপন করেন। 1346 খ্রিস্টাব্দে তিনি নেপাল আক্রমণ করেন এবং রাজধানী কাঠমান্ডু লুণ্ঠন করে প্রচুর ধনরত্ন সহ বাংলায় ফিরে আসেন। শামসুদ্দিন ইলিয়াস শাহ উড়িষ্যা ও ত্রিহুত মানে উত্তর বিহার রাজ্যকে করদ রাজ্যে পরিণত করে বারাণসী পর্যন্ত তার আধিপত্য বিস্তৃত করেন। শামসুদ্দিন ইলিয়াস শাহ কামরূপ আক্রমণ করেন। কামরূপ রাজ্য অর্থাৎ বর্তমান অসম রাজ্য আক্রমণ করেন, কিন্তু এর ফলাফল সম্পর্কে ঐতিহাসিকরা একমত নন। 1353 খ্রিস্টাব্দে স্বাধীন বাংলাকে জয় করার উদ্দেশ্যে দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলক 90,000 অশ্বারোহী সৈন্য নিয়ে বাংলা আক্রমণ করেন। দিল্লির সেনাদলকে কোনোভাবেই বাধা না দিয়ে ইলিয়াস শাহ সপরিবারে দিনাজপুরের একডালা দুর্গে আশ্রয় গ্রহণ করেন। ইলিয়াস শাহ সপরিবারে দিনাজপুরের একডালা দুর্গে আশ্রয় গ্রহণ করেন। নদীবেষ্টিত এই দুর্গটি কার্যত দুর্ভেদ্য ছিল। কয়েক মাস অবরোধের পরেও ফিরোজ শাহ তুগলক বাংলার নবাবের কোনো ক্ষতি করতে পারেননি, বরং বাংলার প্রবল বর্ষণ ও মশার কামড়ে সুলতানের সেনাবাহিনী ও ঘোড়াগুলি অতিষ্ঠ হয়ে ওঠে এবং তিনি দিল্লি ফিরে যেতে বাধ্য হন। ইলিয়াস শাহের রাজত্বকালে দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। শিল্প, সাহিত্য, স্থাপত্যের উন্নতিও তার শাসনকাল স্মরণীয়। শামসুদ্দিন ইলিয়াস শাহের পুত্র ছিলেন সিকান্দার শাহ। 1357 থেকে 1389 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেন। পিতার মতোই তিনি ছিলেন বিচক্ষণ, বীর যোদ্ধা এবং সুশাসক ছিলেন। 1359 খ্রিস্টাব্দে দিল্লীশ্বর ফিরোজ শাহ তুগলক পুনরায় বাংলা আক্রমণ করেন। 1359 খ্রিস্টাব্দে দিল্লীশ্বর ফিরোজ শাহ তুগলক পুনরায় বাংলা আক্রমণ করেন। পিতার পদাঙ্ক অনুসরণ করে সিকান্দার শাহ একডালা দুর্গে আশ্রয় গ্রহণ করেন। দিনাজপুরের একডালা দুর্গে আশ্রয় গ্রহণ করেন। বেশ কয়েক মাস অবরোধের পরেও ফিরোজ শাহ তুগলক দুর্গ অধিকারে ব্যর্থ হন। দুপক্ষের মধ্যে সন্ধি স্বাক্ষরিত হয়। এই সন্ধি দ্বারা দিল্লি কার্যত বাংলার স্বাধীনতা মেনে নেয় এবং এরপর 200 বছর ধরে আফগানদের অভ্যুত্থানের পূর্ব পর্যন্ত বাংলাদেশে আর কখনো দিল্লি কর্তৃক আক্রান্ত হয়নি। তিনি শিল্পকলার পৃষ্ঠপোষক ছিলেন। তার আমলে বাংলায় বহু মসজিদ ও ইমারত তৈরি হয়। পান্ডুয়ার বিখ্যাত আদিনা মসজিদ ও কোতোয়ালি দরজা তার আমলেই তৈরি হয়। মালদায় গৌড়ে পান্ডুয়ার বিখ্যাত আদিনা মসজিদ ও কোতোয়ালি দরজা তার আমলেই তৈরি হয়। তার রাজত্বকাল শান্তি ও সমৃদ্ধির যুগ হিসেবে চিহ্নিত। সিকান্দার শাহের পুত্র গিয়াসউদ্দিন আজম দক্ষ ও দয়ালু শাসক ছিলেন। সম্ভবত তিনি কামরূপ ও কোচবিহার রাজ্যের কিছু অংশ জয় করেন। তিনি চীন দেশে মিং বংশীয় সম্রাট ইয়াংলোর দরবারে দূত পাঠান। 1406 খ্রিস্টাব্দে জনৈক চৈনিক দূত তার রাজ্যে আসেন এবং সেই দূতের সঙ্গে মা হুয়ান নামে এক জনৈক পণ্ডিতও আসেন। গিয়াসউদ্দিন আজমের দরবারে মা হুয়ান নামে এক জনৈক চীনা পণ্ডিত তার দরবারে আসেন। মা হুয়ানের রচনায় বাংলার ঐশ্বর্য ও বাঙালির বদান্যতার সুন্দর চিত্র ফুটে উঠেছে। তিনি সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন এবং পারস্যের বিখ্যাত কবি হাফেজের সঙ্গে তিনি পত্রালাপ করতেন। গিয়াসউদ্দিন আজমের শাসনকালে মা হুয়ান নামে এক জনৈক চৈনিক পণ্ডিত বাংলায় আসেন। গিয়াসউদ্দিনের মৃত্যুর পর একে 3 জন দুর্বল উত্তরাধিকারী সিংহাসনে বসেন। এই সময় রাজা গণেশ নামে ভাতুরিয়া ও দিনাজপুরের জনৈক ব্রাহ্মণ জমিদার প্রভূত ক্ষমতাশালী হয়ে সিংহাসন দখল করেন। কোনো ঐতিহাসিকের মতে তিনি 2 জন নামসর্বস্ব সুলতানের প্রতিনিধি হিসেবে রাজ্য শাসন করতেন। তার উত্তরাধিকারী ছিলেন তার পুত্র যদু। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে জালালউদ্দিন নামে পরিচিত হন।
এই যদু পরে হিন্দু থেকে মুসলমান ধর্ম গ্রহণ করে জালালউদ্দিন নামে পরিচিত হন। পূর্ববঙ্গ ও চট্টগ্রাম সহ সমগ্র বাংলাদেশ তার অধীনস্থ ছিল। তার সুদক্ষ শাসনে বাংলাদেশ সমৃদ্ধশালী হয়ে ওঠে। তার পুত্র শামসুদ্দিন আহমদ প্রবল অত্যাচারী ছিলেন। তার কুশাসনে অতিষ্ঠ হয়ে আমির ওমরাহগণ তাকে হত্যা করে নাসিরউদ্দিন মাহমুদ নামে ইলিয়াস শাহের এক বংশধরকে সিংহাসনে বসান। নাসিরউদ্দিন মাহমুদের রাজত্বকালে প্রজাদের সুখ ও সমৃদ্ধির কাল হিসেবে চিহ্নিত। তার আমলে দক্ষিণ ও পূর্ব পশ্চিমে বাংলার সীমানা সংকুচিত হয়, কারণ উড়িষ্যার রাজা কপিলেন্দ্রদেব এবং আরাকান রাজ বাংলায় দুই অংশের কিছু স্থান দখল করে নেন। পরবর্তী সুলতান রুকনুদ্দিন বরবক শাহ কামরূপ ও উড়িষ্যার বিরুদ্ধে সাফল্য লাভ করে কয়েকটি অঞ্চল দখল করেন। তিনি বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন। বরবক শাহের মৃত্যুর পর শামসুদ্দিন ইউসুফ শাহ এবং জালালউদ্দিন ফতে শাহ সিংহাসনে বসেন। শামসুদ্দিন ইলিয়াস শাহ 1342 সালে ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠা করেন। ইলিয়াস শাহী বংশ প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন সমগ্র বাংলার প্রথম সুলতান। শামসুদ্দিন ইলিয়াস শাহ সমগ্র বাংলার প্রথম সুলতান। তিনি শাহ ই বাঙ্গালা, সুলতান ই বাঙ্গালা বা শাহ ই বাঙ্গালিয়ানা এই উপাধিগুলি ধারণ করেন। 1350 খ্রিস্টাব্দে শামসুদ্দিন ইলিয়াস শাহ নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত স্বয়ম্ভনাথ স্তূপ এবং পশুপতিনাথের বিখ্যাত মূর্তি ধ্বংস করেন। শামসুদ্দিন ইলিয়াস শাহ নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত স্বয়ম্ভনাথ স্তূপ এবং পশুপতিনাথের বিখ্যাত মূর্তি ধ্বংস করেন। শামসুদ্দিন ইলিয়াস শাহ পুরীর জগন্নাথ মন্দির থেকে প্রচুর ধন সম্পত্তি লুণ্ঠন করেন। তিনি কামরূপের কিছু অংশ জয় করেন এবং কামরূপে একটি মুদ্রাশালা স্থাপন করেন। শামসুদ্দিন ইলিয়াস শাহের সময় ফিরোজ শাহ তুগলক পান্ডুয়া দখল করেন এবং একডালা দুর্গ অবরোধ করেন। এই সময় ফিরোজ শাহ বাংলার স্বাধীনতা মেনে নেন এবং কোশি নদীকে দিল্লির সুলতানি ও বাংলার সীমানা হিসেবে চিহ্নিত করা হয়। বিহারে যে কোশি নদী বয়ে যাচ্ছে, সেই কোশি নদীকে বাংলার সীমানা হিসেবে চিহ্নিত করা হয়। ইলিয়াস শাহ লখনৌতি থেকে পান্ডুয়ায় বাংলার রাজধানী স্থানান্তরিত করেন। তার সমসাময়িক 3 মুসলিম সন্ত ছিলেন ওখি সিরাজউদ্দিন, আলাউল হক এবং রাজা থিয়াবানি। শামসুদ্দিন ইলিয়াস শাহর পরে তার পুত্র সিকান্দার শাহ ইলিয়াস শাহী বংশের পরবর্তী শাসক ছিলেন। তিনি আদিনা মসজিদ পান্ডুয়ায় তৈরি করেন। এছাড়াও সিকান্দার শাহের সময় গৌড়ে কোতোয়ালি দরজা তৈরি হয়। এরপরে ইলিয়াস শাহী বংশ কিছুদিনের জন্য ক্ষমতা হারিয়ে ফেলে, অর্থাৎ এই মাঝখানের কিছু সময়টা ইলিয়াস শাহী বংশ আর রাজত্ব করেনি। সেই সময় রাজা গণেশ নামে একজন, তিনি আলাউদ্দিন ফিরোজ শাহকে সিংহাসনচ্যুত করে বাংলার সিংহাসনে বসেন। রাজা গণেশ নিজে দনুজমর্দন দেব উপাধি ধারণ করেন এবং তার দরবারে হিন্দু রীতিনীতি প্রবর্তন করেন। রাজা গণেশের সময় জৌনপুরের শাসক ইব্রাহিম সারকি বাংলা আক্রমণ করেন এবং রাজা গণেশ পরাজিত হন এবং সারকির সঙ্গে চুক্তি করে পুত্র যদুকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করেন রাজা সারকি, এবং যদু জালালউদ্দিন মোহাম্মদ নাম ধারণ করে বাংলার সিংহাসনে বসেন। সারকি বাংলা ত্যাগ করলে গণেশ পুনরায় সিংহাসন দখল করেন এবং যদুকে পুনরায় হিন্দু ধর্মে দীক্ষিত করেন। রাজা গণেশ গৌড়ের ফতে খানের সমাধি ভবন পান্ডুয়ায় 1 লাখি প্রসাদ নির্মাণ করেন। তৈরি করেন রাজা গণেশ। আদিনা মসজিদের সংস্কার করেন রাজা গণেশ আদিনা মসজিদের সংস্কার করেন। যদু সিংহাসনে বসে ব্রাহ্মণদের ওপর নির্যাতন শুরু করেন। তিনি জালালউদ্দিন নাম নিয়ে সিংহাসনে বসেন। তার সেনাপতি ছিলেন রাজ্যধর নামে এক জনৈক হিন্দু। সংস্কৃত পণ্ডিত বৃহস্পতি মিশ্র তার পৃষ্ঠপোষকতা লাভ করেন। জালালউদ্দিন মোহাম্মদের পৃষ্ঠপোষকতা লাভ করেন। জালালউদ্দিন মোহাম্মদ সাময়িককালের জন্য বাংলার রাজধানী পান্ডুয়া থেকে গৌড়ে স্থানান্তরিত করেন। জালালউদ্দিন মোহাম্মদের পর তার পুত্র শামসুদ্দিন আহমদ শাহ সিংহাসনে বসেন। তিনি অত্যাচারী শাসক ছিলেন। তাকে হত্যা করে পুনরায় ইলিয়াস শাহী বংশের পুনঃপ্রতিষ্ঠা হয়। অভিজাতরা সর্বসম্মতভাবে তাকে সুলতান নির্বাচিত করেন। রুকনুদ্দিন বরবক শাহ পরবর্তী ইলিয়াস শাহী সুলতান ছিলেন। তিনি পণ্ডিত বৃহস্পতি মিশ্রকে পণ্ডিত সার্বভৌম উপাধি দেন। তার রাজসভায় অলঙ্কৃত করেন বিখ্যাত সংস্কৃত পণ্ডিত বৃহস্পতি মিশ্র। তিনি তাকে পণ্ডিত সার্বভৌম উপাধি দেন। রুকনুদ্দিন বরবক শাহ কামরূপ রাজ কামেশ্বরকে পরাজিত করেন এবং ত্রিভূত রাজ্যটিও জয় করেন। রুকনুদ্দিন বরবক শাহ মালাধর বসুকে গুণরাজ খাঁ উপাধিতে ভূষিত করেন। কৃত্তিবাস ওঝা এই রুকনুদ্দিন বরবক শাহের পৃষ্ঠপোষকতা লাভ করেন। রুকনুদ্দিন বরবক শাহের সময় রুকনুদ্দিন বরবক শাহ মালাধর বসুকে গুণরাজ খাঁ উপাধিতে ভূষিত করেন।
এবং রুকনুদ্দিন বড়বক শাহের পৃষ্ঠপোষকতা লাভ করেন কৃত্তিবাস ওঝা। তার সভাসদ ছিলেন কেদার রায়, গন্ধর্ব রায়, মুকুন্দ রাজপণ্ডিত, অনন্ত সেন, তিনি রাজ চিকিৎসক ছিলেন। ইব্রাহিম ফারুকিও তার পৃষ্ঠপোষকতা লাভ করেন। ইলিয়াস শাহী বংশের শেষ সুলতান ছিলেন জালালউদ্দিন ফতে শাহ। সাহিত্য এই সময় ইলিয়াস শাহী বংশের সময় বাংলার সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ছিল কৃত্তিবাস ওঝা কর্তৃক রামায়ণের রচনা। বৃহস্পতি মিশ্র রচনা করেন পদচন্দ্রিকা। অমর ঘোষের টিকা রচনা করেন। অমর ঘোষের টিকা রচনা করেন। মালাধর বসু রচিত শ্রীকৃষ্ণ বিজয় কাব্য এবং ইব্রাহিম ফারুকি রচিত সফরনামা। সিকান্দার শাহের সময় আদিনা মসজিদ তৈরি হয়, কোতোয়ালি দরজা তৈরি হয়। শামসুদ্দিন ইউসুফ শাহ জামি মসজিদ তৈরি করে, লোটন মসজিদ তৈরি করে, তাঁতিপাড়া মসজিদ তৈরি করে গৌড়ে, এবং 22 দরওয়াজা মসজিদ হুগলিতে তৈরি করা হয়, হুগলির পান্ডুয়াতে। সিকান্দার শাহ নির্মাণ করেন হুগলি পান্ডুয়াতে 22 দরওয়াজা মসজিদ বা বড়ি মসজিদ। এরপরে বাংলার ইতিহাসে স্বল্পস্থায়ী হাবশি শাসনের সূচনা হয়। হাবশি শাসন কোনো রেখাপাত না করায় এই সময় কেউ একে অন্ধকারাচ্ছন্ন যুগ বলে আখ্যা দিয়েছেন। হাবশি শাসনকাল ছিল 1487 থেকে 1493 পর্যন্ত। তিনি 1487 খ্রিস্টাব্দে জালালউদ্দিন ফতে শাহের হত্যার পর থেকে 1493 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় হাবশি শাসন চলতে থাকে। হাবশিদের কুশাসনের জন্য একে বলা হতো অন্ধকারাচ্ছন্ন যুগ। সিংহাসনের নিরাপত্তার জন্য রুকনুদ্দিন বড়বক শাহ আফ্রিকা থেকে বহু হাবশি কৃতদাস আমদানি করেছিলেন। সিংহাসনের নিরাপত্তার জন্য রুকনুদ্দিন বড়বক শাহ আফ্রিকা থেকে বহু হাবশি কৃতদাস আমদানি করেছিলেন, কিন্তু কালক্রমে এই হাবশিরাই বাংলার ক্ষমতা দখল করে। বাংলার ইতিহাসে হাবশি শাসন অন্ধকারাচ্ছন্ন যুগ বলে পরিচিত। তাদের অত্যাচারে জনসাধারণ অতিষ্ঠ হয়ে ওঠে। প্রধানমন্ত্রী সৈয়দ হোসেনের নেতৃত্বে হাবশি সুলতান মুজাফফরকে কারারুদ্ধ করা হয়। বন্দি অবস্থায় সুলতানের মৃত্যু হলে সৈয়দ হোসেন অভিজাত বর্গের অনুরোধে আলাউদ্দিন হোসেন শাহ নাম ধারণ করে বাংলার সিংহাসনে বসেন। প্রধানমন্ত্রী সৈয়দ হোসেন মুজাফফরকে কারারুদ্ধ করে হাবশি সুলতান মুজাফফরকে কারারুদ্ধ করে বাংলার সিংহাসনে বসেন এবং আলাউদ্দিন হোসেন শাহ নাম ধারণ করে বাংলার সিংহাসনে আরোহণ করেন। আলাউদ্দিন হোসেন শাহ মধ্যযুগে বাংলার সর্বশ্রেষ্ঠ ও সর্বাধিক জনপ্রিয় শাসক ছিলেন। তাদের অত্যাচারে জনসাধারণ অতিষ্ঠ হয়ে ওঠে। প্রধানমন্ত্রী সৈয়দ হোসেনের নেতৃত্বে হাবশি সুলতান মুজাফফরকে কারারুদ্ধ করা হয়। বন্দি অবস্থায় সুলতানের মৃত্যু হলে সৈয়দ হোসেন অভিজাত বর্গের অনুরোধে আলাউদ্দিন হোসেন শাহ নাম ধারণ করে বাংলার সিংহাসনে বসেন। প্রধানমন্ত্রী সৈয়দ হোসেন মুজাফফরকে কারারুদ্ধ করে হাবশি সুলতান মুজাফফরকে কারারুদ্ধ করে বাংলার সিংহাসনে বসেন এবং আলাউদ্দিন হোসেন শাহ নাম ধারণ করে বাংলার সিংহাসনে আরোহণ করেন। আলাউদ্দিন হোসেন শাহ মধ্যযুগে বাংলার সর্বশ্রেষ্ঠ ও সর্বাধিক জনপ্রিয় শাসক ছিলেন। আলাউদ্দিন হোসেন শাহ মধ্যযুগে বাংলার সর্বশ্রেষ্ঠ ও সর্বাধিক জনপ্রিয় শাসক ছিলেন। তিনি হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি বাংলায় হোসেন শাহী বংশ বা হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। তার সিংহাসন আরোহণের সঙ্গে সঙ্গে বাংলার ইতিহাসে এক নতুন ও গৌরবোজ্জ্বল যুগের সূত্রপাত হয়। ঐতিহাসিক বি.এন. রায় তার রাজত্বকালকে মধ্যযুগের বাংলায় সর্বাপেক্ষা গৌরবজনক অধ্যায় বলে চিহ্নিত করেছেন। সিংহাসনে আরোহণের পর প্রথমেই তিনি হাবশিদের বিতাড়িত করে বাংলায় শান্তি শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠিত করেন। তিনি কামতাপুর অর্থাৎ কোচবিহার ও কামরূপ জয় করেন। কামতাপুর মানে কোচবিহার এবং কামরূপ মানে হচ্ছে অসম জয় করেন। উড়িষ্যা, ত্রিপুরা ও আরাকানদের বিরুদ্ধেও তিনি অভিযান পাঠান, কিন্তু এইসব অঞ্চলে স্থায়ীভাবে বাংলার শাসন প্রতিষ্ঠিত হয়েছিল কিনা তা সঠিকভাবে বলা যায় না। বর্তমান বিহারের অনেকটাই তিনি জয় করেছিলেন, সেই সম্পর্কে কোনো সন্দেহ নেই। আলাউদ্দিন হোসেন শাহ উদার ও সুদক্ষ শাসক ছিলেন। তার রাজত্বকালে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে প্রীতির সম্পর্ক স্থাপিত হয়। হিন্দু মুসলিম নির্বিশেষে গুণবান ব্যক্তিদের তিনি উচ্চ রাজপথে নিযুক্ত করতেন। শিক্ষা, শিল্প ও সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবেও তিনি উল্লেখযোগ্য ছিলেন। বহু হিন্দু কবি ও সাহিত্যিক তার পৃষ্ঠপোষকতা অর্জন করেন। তার উদ্যোগে বহু মসজিদ, হাসপাতাল নির্মিত হয়। তার আমলেই চৈতন্যদেবের আবির্ভাব ঘটে। হিন্দু মুসলিম ভাবাদর্শের সমন্বয়ে দেখা যায় এবং হিন্দু মুসলিম ভাবাদর্শের সমন্বয় দেখা যায়। তার উদারতায় মুগ্ধ হিন্দুগণ তাকে নৃপতি তিলক, জগৎভূষণ প্রভৃতি অভিধায় ভূষিত করেন। তার আলাউদ্দিন হোসেন শাহর উদারতার জন্য তাকে বহু হিন্দুগণ নৃপতি তিলক, জগৎভূষণ প্রভৃতি অভিধায় ভূষিত করেন। তার পরধর্ম সহিষ্ণুতার জন্য তাকে বাংলার আকবর বলে অনেকে অভিহিত করেন। আলাউদ্দিন হোসেন শাহকে অনেকে বাংলার আকবর বলে অভিহিত করেন। আলাউদ্দিন হোসেন শাহের পুত্র ছিলেন নসরত শাহ। নসরত শাহ 1519 থেকে 1533 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করছিলেন। আলাউদ্দিন হোসেন শাহের মৃত্যুর পর নসরত শাহ
1519 থেকে 1533 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। বাংলায় হুসেন শাহী সুলতান নসরত শাহ যখন রাজত্ব করছিলেন তখন দিল্লিতে সুলতানি শাসনের অবসান ঘটে এবং মুঘল বংশের প্রতিষ্ঠা হয়। নসরত শাহের সময় দিল্লিতে সুলতানি শাসন সমাপ্ত হয় এবং মুঘল সম্রাট আকবর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। নসরত শাহের সময় সুলতানি বংশের শেষ হয় এবং মুঘল বংশের সূচনা ঘটে। তখন বাংলায় রাজত্ব করছিলেন হোসেন শাহী সম্রাট নসরত শাহ। মুঘল সম্রাট বাবর তার আত্মজীবনীতে নসরত শাহকে ভারতের 5 জন শ্রেষ্ঠ মুসলিম শাসকের মধ্যে অন্যতম বলে অভিহিত করেছেন। মুঘল সম্রাট বাবর তার আত্মজীবনীতে নসরত শাহকে ভারতের 5 জন শ্রেষ্ঠ মুসলিম শাসকের অন্যতম বলে অভিহিত করেছেন। নসরত শাহ ত্রিহুত অধিকার করেন। নসরত শাহ পানিপথের প্রথম যুদ্ধের পর দিল্লি ত্যাগী বহু আফগানকে আশ্রয় দেন। নসরত শাহ পানিপথের প্রথম যুদ্ধের পর দিল্লি ত্যাগী বহু আফগানকে তিনি আশ্রয় দেন। গুজরাটের অধিপতি বাহাদুর শাহের সঙ্গে তার কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। তিনি শিল্প ও সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন। নসরত শাহের উত্তরাধিকারী গিয়াসউদ্দিন মাহমুদ শাহকে পরাজিত করে 1538 খ্রিস্টাব্দে শের শাহ আফগান সম্রাট শের শাহ বাংলা জয় করেন। আলাউদ্দিন হোসেন শাহ জৌনপুরের সুলতানকে বাংলায় আশ্রয় দিয়েছিলেন। অজুহাতে দিল্লির সুলতান সিকান্দার শাহ লোধি বাংলা আক্রমণ করেন, কিন্তু পরবর্তীকালে দিল্লির সুলতানের সঙ্গে আলাউদ্দিন হোসেন শাহের সন্ধি হয়, সন্ধি স্থাপিত হয়। আলাউদ্দিন হোসেন শাহের সময় চৈতন্যদেবের আবির্ভাব ঘটে। তিনি চৈতন্যের নগর সংকীর্তনের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেন। হোসেন শাহের সময় চৈতন্যদেবের আবির্ভাব ঘটে এবং তিনি চৈতন্যদেবের উপর আরোপিত নগর সংকীর্তনের উপর যে নিষেধাজ্ঞা ছিল সেটা তুলে নেন। আলাউদ্দিন হোসেন শাহের সময় বহু হিন্দুরাও তার রাজসভায় আলোকিত করেন, যেমন তার রাজস্ব সচিব ছিলেন সাকর মল্লিক। সাকর মল্লিক ছিলেন তার রাজস্ব সচিব। আলাউদ্দিন হোসেন শাহের রাজস্ব সচিব ছিলেন রূপ গোস্বামী ও কর্মাধ্যক্ষ ছিলেন সনাতন গোস্বামী। রাজস্ব সচিব ছিলেন রূপ গোস্বামী এবং কর্মাধ্যক্ষ ছিলেন সনাতন গোস্বামী। তিনি এই সময় হিন্দু মুসলিম সম্প্রীতির জন্য সত্যপীরের পূজা প্রবর্তন করেন। হিন্দু মুসলিম সম্প্রীতির জন্য সত্যপীরের পূজা প্রবর্তন করেন। রূপ ও সনাতন গোস্বামী, মালাধর বসু, বিজয়গুপ্ত, যশোরাজ খাঁ, দামোদর, কবিরঞ্জন প্রমুখেরা হুসেন শাহের পৃষ্ঠপোষকতা লাভ করেন। তার সেনাপতি ছিলেন পরাগল খাঁ এবং তার পুত্র ছুটি খাঁর পৃষ্ঠপোষকতা লাভ করেন কবীন্দ্র পরমেশ্বর ও শ্রীকর নন্দী। তার সেনাপতি পরাগল খাঁ এবং পুত্র ছুটি খাঁর পৃষ্ঠপোষকতা লাভ করেন কবীন্দ্র পরমেশ্বর ও শ্রীকর নন্দী। কবীন্দ্র পরমেশ্বর মহাভারত রচনা করেন। আচ্ছা, শোনা যায় যে হোসেন শাহ ছিলেন চৈতন্যদেবের অত্যন্ত ভক্ত এবং সাধারণ মানুষ নাকি হোসেন শাহকে কৃষ্ণের অবতার বলে মনে করতেন। সাধারণ মানুষ হোসেন শাহকে কৃষ্ণের অবতার বলে মনে করতেন। হোসেন শাহ নবদ্বীপে নবনায় সংঘ গড়ে তোলেন, যা ভাষা চর্চার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিল। হোসেন শাহ নবদ্বীপে নবনায় সংঘ গড়ে তোলেন, যা সেই সময় ভাষা চর্চার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিল। হোসেন শাহের পৃষ্ঠপোষকতায় রূপ গোস্বামী ললিত মাধব ও বিদগ্ধ মাধব গ্রন্থদ্বয় রচনা করেন। হুসেন শাহের পৃষ্ঠপোষকতায় আলাউদ্দিন হোসেন শাহের পৃষ্ঠপোষকতায় রূপ গোস্বামী ললিত মাধব এবং বিদগ্ধ মাধব গ্রন্থদ্বয় রচনা করেন। রূপ গোস্বামী রচনা করেন ললিত মাধব এবং বিদগ্ধ মাধব। হোসেন শাহের সেনাপতি চট্টগ্রামের শাসক পরাগল খাঁর নির্দেশে কবীন্দ্র পরমেশ্বরকে পাণ্ডব বিজয় কথা নামে মহাভারতের একটি অংশ বাংলায় অনুবাদ করতে আদেশ করেন। হোসেন শাহের সেনাপতি চট্টগ্রামের শাসক পরাগল খাঁর নির্দেশে কবীন্দ্র পরমেশ্বর পাণ্ডব বিজয় কথা নামে মহাভারতের একটি অংশ বাংলায় রচনা করেন। পরাগল খাঁর পুত্র ছুটি খাঁর নির্দেশে শ্রীকর নন্দী মহাভারতের অশ্বমেধ পর্বের বাংলা অনুবাদ করেন। পরাগল খাঁর পুত্র ছুটি খাঁর নির্দেশে শ্রীকর নন্দী মহাভারতের অশ্বমেধ পর্বের বাংলা অনুবাদ করেন। পরাগল খাঁর পুত্র ছুটি খাঁর নির্দেশে শ্রীকর নন্দী মহাভারতের অশ্বমেধ পর্বের বাংলা অনুবাদ করেন। এই সময় চৈতন্যদেবকে কেন্দ্র করে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত, কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত প্রভৃতি গ্রন্থ রচনা হয়। দিন হুসেন শাহের পুত্র নসরত শাহের সময় দিল্লিতে মুঘল শাসনের সূত্রপাত হয়। নসরত শাহ গৌড়ে বড়সোনা মসজিদ ও কদম রসুল নির্মাণ করেন। শ্রীকর নন্দী নসরত শাহের পৃষ্ঠপোষকতা লাভ করেন। বাবর তার তুজুকি বাবরিতে 5 জন বিখ্যাত ভারতীয় মুসলমান শাসকের উল্লেখ করেছেন, তার মধ্যে নসরত শাহ ছিলেন অন্যতম। বাবর তার আত্মজীবনী তুজুকি বাবরিতে যে 5 জন বিখ্যাত ভারতীয় মুসলমান শাসকের উল্লেখ করেছিলেন, তার মধ্যে নসরত শাহ ছিলেন অন্যতম। আলাউদ্দিন ফিরোজ শাহের রাজত্বকাল মাত্র 3 মাস স্থায়ী হয়। নসরত শাহের রাজত্বকালে চট্টগ্রামের শাসনকর্তা থাকার সময় শ্রীধর কবিরাজকে দিয়ে বিদ্যাসুন্দর কাব্য রচনা করেন। নসরত শাহের রাজত্বকালে চট্টগ্রামের শাসনকর্তা থাকার সময় আলাউদ্দিন ফিরোজ শাহ শ্রীধর কবিরাজকে দিয়ে বিদ্যাসুন্দরের কাব্য রচনা করান। গিয়াসউদ্দিন মাহমুদ ছিলেন হুসেন শাহী বংশের শেষ সুলতান।
গিয়াসউদ্দিন মাহমুদ শাহ ছিলেন হুসেন শাহী বংশের শেষ সুলতান। 1538 খ্রিস্টাব্দে শের খাঁ গৌড় অধিকার করেন এবং হুসেন শাহী বংশের পতন ঘটান। 1538 খ্রিস্টাব্দে শের খাঁ নামক একজন আফগান সেনাপতি গৌড় আক্রমণ করেন এবং হুসেন শাহী বংশের পতন ঘটান। হুসেন শাহী বংশের সময় বহু সাহিত্য রচনা হয়, তার মধ্যে উল্লেখযোগ্য ছিল রূপ গোস্বামীর বিদগ্ধ মাধব ও ললিত মাধব। বিদগ্ধ মাধব ও ললিত মাধব মালাধর বসু রচিত শ্রীমদ্ ভাগবত বাংলা অনুবাদ করেন। মালাধর বসু শ্রী ভাগবত গীতা বাংলা অনুবাদ করেন। বিপ্রদাস পিপ্লাই রচনা করেন মনসামঙ্গল। বিপ্রদাস পিপ্লাই রচনা করেন মনসামঙ্গল। বিজয়গুপ্ত রচনা করেন মনসামঙ্গল। বিজয়গুপ্ত রচনা করেন মনসামঙ্গল। যশোরাজ খান রচিত বৈষ্ণব পথ বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল। যশোরাজ খাঁ রচিত বৈষ্ণব পথ বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল। এছাড়া অন্যান্য রচনাগুলির মধ্যে কবীন্দ্র পরমেশ্বর রচিত মহাভারত পাঞ্চালী, কবীন্দ্র পরমেশ্বর রচিত মহাভারত পাঞ্চালী মহাভারতের বাংলা অনুবাদ করানো হয় এবং ছুটি খাঁর পৃষ্ঠপোষকতায় শ্রীকর নন্দী শ্রীকর নন্দী মহাভারতের অশ্বমেধ পর্বের বাংলা অনুবাদ করেন। ছুটি খাঁর পৃষ্ঠপোষকতায় শ্রীকর নন্দী মহাভারতের অশ্বমেধ পর্ব বাংলায় অনুবাদ করেন। সুলতান হোসেন শাহ নির্মিত ছোট সোনা মসজিদ গৌড়ে তৈরি হয়। সুলতান হোসেন শাহ নির্মিত আলাউদ্দিন হোসেন শাহ ছোট সোনা মসজিদ তৈরি করেন গৌড়ে এবং নসরত শাহ তৈরি করেন বড় সোনা মসজিদ ও কদম রসুল। বড় সোনা মসজিদ ও কদম রসুল তৈরি করেন নসরত শাহ। একলাখি মসজিদ এবং দাখিল দরওয়াজা নসরত শাহের সময় তৈরি হয়। একলাখি মসজিদ এবং দাখিল দরওয়াজা এই নসরত শাহের সময় তৈরি হয়। বিখ্যাত সঙ্গীতজ্ঞ ছিলেন হুসেন শাহ, তিনি বহু রাগ সৃষ্টি করে গান্ধর্ব উপাধিতে ভূষিত হন। বিখ্যাত সঙ্গীতজ্ঞ ছিলেন হুসেন শাহ, আলাউদ্দিন হুসেন শাহ, তিনি বহু সঙ্গীতের রাগ সৃষ্টি করেন এবং সেই জন্য তিনি গান্ধর্ব উপাধি পান। বড় সোনা মসজিদকে গৌড়ের সর্বোৎকৃষ্ট সৌধ বলে উল্লেখ করা হয়। ইলিয়াস শাহী বংশ এবং হুসেন শাহী বংশ অমুসলমানদের উচ্চ পদে নিযুক্ত করে ধর্মনিরপেক্ষ প্রশাসন গড়ে তোলেন। এ প্রসঙ্গে ইলিয়াস শাহী বংশের বড়বক শাহের রাজত্বকালে কেদার রায়, গন্ধর্ব রায়, মুকুন্দ প্রমুখ সভাসদ এবং বিখ্যাত চিকিৎসক ছিলেন অনন্ত সেন। ইলিয়াস শাহী বংশের শাসক বড়বক শাহের রাজত্বকালে কেদার রায়, গান্ধর্ব রায়, মুকুন্দ এবং বিখ্যাত চিকিৎসক ছিলেন অনন্ত সেন। আলাউদ্দিন হোসেন শাহের আমলে উজির ছিলেন গোপীনাথ বসু বা পুরন্দর খাঁ। আলাউদ্দিন হোসেন শাহের আমলে উজির ছিলেন গোপীনাথ বসু। ব্যক্তিগত সচিব ছিলেন রূপ গোস্বামী ও সনাতন গোস্বামী। ব্যক্তিগত সচিব ছিলেন রূপ গোস্বামী ও সনাতন গোস্বামী। সেনাপতি ছিলেন গৌড় মল্লিক। আলাউদ্দিন হোসেন শাহের সেনাপতি ছিলেন গৌড় মল্লিক। ট্যাঙ্কসালের অধিকর্তা ছিলেন অনুপ এবং দেহরক্ষী ছিলেন কেশব ছেত্রী। ব্যক্তিগত চিকিৎসক ছিলেন মুকুন্দ দাস। আলাউদ্দিন হোসেন শাহের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন মুকুন্দ দাস। ইলিয়াস শাহী যুগে কৃত্তিবাস রচনা করেন রামায়ণ। ইব্রাহিম কায়ুম ফারকি রচনা করেন শরফনামা। কবি কৃত্তিবাস ও বিখ্যাত সংস্কৃত পণ্ডিত বৃহস্পতি মিশ্র সুলতান বড়বক শাহের পৃষ্ঠপোষকতা অর্জন করেন। বৃহস্পতি মিশ্রের বিখ্যাত গ্রন্থ হল অমরকোষের টিকা পদচন্দ্রিকা। এছাড়া গীতগোবিন্দ ও কুমার সম্ভব, রঘুবংশ প্রভৃতি বহু গ্রন্থের টিকাকার হিসেবে খ্যাতি অর্জন করেন। মিশ্র গীতগোবিন্দ, কুমার সম্ভব, রঘুবংশ প্রভৃতি বহু গ্রন্থের টিকাকার হিসেবে খ্যাতি অর্জন করেন। বড়বক শাহ এই বৃহস্পতি মিশ্রকে পণ্ডিত সার্বভৌম উপাধি দেন। মালাধর বসু শ্রীমদ্ ভাগবত এর বাংলা অনুবাদ করেন। মালাধর বসুকে গুণরাজ খাঁ উপাধি দেন। মালাধর বসুর পুত্রও তার কাছ থেকে সত্যরাজ খাঁ উপাধিতে ভূষিত হন। বৈষ্ণব রূপ গোস্বামী সংস্কৃতে বিদগ্ধ মাধব এবং ললিত মাধব নামে দুটি গ্রন্থ রচনা করেন। তার সেনাপতি পরাগল খাঁর পৃষ্ঠপোষকতায় চট্টগ্রামের শাসক ছিলেন পরাগল খাঁ। তার পৃষ্ঠপোষকতায় কবীন্দ্র পরমেশ্বর মহাভারতের বাংলা অনুবাদ করেন। রঘুনাথ, রঘুনন্দন ও শ্রী চৈতন্যের আবির্ভাব এই যুগেই ঘটে। এই যুগে কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃত এবং বিপ্রদাস পিপ্লাইয়ের মনসামঙ্গল রচনা করেন। তার পুত্র নসরত শাহের সময় তিনিও সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন। সংস্কৃত ব্যাকরণ, সাহিত্য ও দর্শনের আলোচনায় নবদ্বীপ তখন ভারত বিখ্যাত ছিল। এই যুগে সঙ্গীত ও হস্তলিপি বিদ্যার প্রমুখ উন্নতি ঘটে। রাজদরবারের পৃষ্ঠপোষকতার ফলেই তা সম্ভব হয়েছিল। আরবি ও পারসিক ভাষায় উৎকীর্ণ শিলালিপি, বিভিন্ন মুদ্রায় হস্তলিপি বিদ্যার উন্নতির পরিচয় পাওয়া যায়। হুসেন শাহী যুগের সঙ্গীত সম্পর্কে বিশেষ তথ্যাদি না মিললেও জানা যায় যে এই যুগে সঙ্গীতের জন্য বিশেষ ধরনের কাব্য রচনার প্রচলন ছিল। সমকালীন কাব্যে কেদার, ধানশ্রী, মল্লার, ভৈরবী প্রভৃতি রাগরাগিনীর উল্লেখ আছে। সমকালীন বাংলা কাব্যে কেদার, ধানশ্রী, মল্লার, ভৈরবী প্রভৃতি রাগরাগিনীর উল্লেখ আছে। উত্তর ভারতে প্রচলিত উচ্চাঙ্গ সঙ্গীতের ধারা বাংলায় প্রচলিত ছিল। ব্রাহ্মণ্য
বৈষ্ণব ও শৈব ধর্ম ছাড়াও এ যুগে নাথ, ধর্মঠাকুর, মনসা ও চণ্ডী প্রভৃতি ধর্মমতের উদ্ভব হয়। মনসা ও চণ্ডীর মাহাত্ম্য বর্ণনা করে বহু কাব্যগ্রন্থ রচিত হয়। চৈতন্যদেব বাংলায় হরিনাম এর প্লাবন এনে দেন, হিন্দু মুসলিমের ঐক্যকে সুদৃঢ় করেন। কথিত আছে নবদ্বীপে কাজীর চৈতন্যের নগর সংকীর্তনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। সেই সংবাদে হোসেন শাহ কবি ব্যথিত হন এবং তিনি নিজে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার ব্যবস্থা করেন। হিন্দু মুসলিম একত্রে সত্যপীঠ, গঙ্গাদেবী, ওলাবিবি, শীতলা পূজা শুরু করে। সংস্কৃত থেকে সত্য এবং আরবি শব্দ পীঠ থেকে এই দুটিকে একত্রিত করে বাংলায় হিন্দু মুসলিম সবার জন্য সত্যপীঠের পূজা প্রচলিত হয়। সত্যপীঠ হল সত্যনারায়ণের বিকল্প সংস্করণ। সত্যপীঠ হল সত্যনারায়ণের বিকল্প সংস্করণ। আচ্ছা, দুর্ভেদ্য একডালা দুর্গ। ফিরোজ শাহ তুগলক যখন পান্ডুয়া আক্রমণ করলেন, ইলিয়াস শাহ একডালা দুর্গে আশ্রয় নেন। এই দুর্গটির কোনো চিহ্নই আজ নেই। দুর্গটি ঘিরে গঙ্গার দুই শাখা নদী চিড়ামতি এবং বালিয়া ছিল উল্লেখযোগ্য। এই দুর্গটি ঘিরে ছিল গঙ্গার দুই শাখা নদী চিড়ামতি ও বালিয়া। গৌড় থেকেও এই দুর্গটি খুব দূরে ছিল না। দুর্গটি প্রায় দুর্ভেদ্য ছিল। ফিরোজ শাহ সৈন্য সমেত ফিরে যাওয়ার ভান করেন। সেই সময় ইলিয়াস শাহের সৈন্য একডালা দুর্গ থেকে বেরিয়ে এসে ফিরোজ শাহকে পিছন থেকে আক্রমণ করতে চায়। ফিরোজ শাহ তৈরি ছিলেন। যুদ্ধে দিল্লির সুলতান জয়ী হন, কিন্তু শেষ পর্যন্ত ফিরোজ শাহ একডালা দুর্গ দখল করতে পারেননি। বাংলার শাসক হিসেবে তাই ইলিয়াস শাহই থেকে গেলেন। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ ছিলেন ফার্সি কাব্যের একজন সমঝদার ব্যক্তি। তার আমলে বাংলায় সামুদ্রিক বাণিজ্য জোরদার হয়েছিল। সুলতান জালালউদ্দিন মোহাম্মদ বা যদু জন্মসূত্রে হিন্দু ছিলেন। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে তার আমলে বাংলার রাজধানী মালদাহের হজরত পান্ডুয়া থেকে গৌড়ে চলে আসে। তিনি বাংলায় মুসলমান শাসন বাংলাদেশে ছড়িয়ে পড়ে খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে। এই সময় বাংলার কাঠামো নির্মাণের মূল গঠনভঙ্গি ছিল ইসলামীয় রীতি অনুসারে, আর বাইরের কারুকার্য ও কাঁচামাল ব্যবহারের ক্ষেত্রে বাংলায় লোকরীতির ছাপ দেখা যায়। ইমারতের ইঁটের ব্যবহার বাংলার স্থাপত্য রীতিতে একটি বৈশিষ্ট্য। ইমারতের ইঁটের ব্যবহার ছিল বাংলার স্থাপত্য রীতিতে একটি বিশেষ বৈশিষ্ট্য। বাড়ি এবং বেশিরভাগ মন্দির ঢালু ধাঁচে তৈরি করা হতো। এর পেছনে যুক্তি ছিল বৃষ্টিতে বেশি জল দাঁড়াতে পারবে না। এই বিশেষ নির্মাণ পদ্ধতির নাম ছিল বাংলা পদ্ধতি বা গৌড়ীয় রীতি। এই আটচালা স্টাইলে যে মন্দির নির্মাণ পদ্ধতি তার নাম ছিল গৌড়ীয় রীতি, এবং এইভাবেই কিন্তু মসজিদ নির্মাণও করা হয়েছিল। পুরনো অনেক মন্দির কাঠামো এই ধাঁচেই তৈরি হতো। এমনই দুটো কাঠামো পাশাপাশি জুড়ে দিলে তাকে জোড়া বাংলা বলা হতো। এমনই দুটো কাঠামো পাশাপাশি জুড়ে দিলে তাকে জোড় বাংলা বলা হতো। জোড় বাংলা মন্দির বিষ্ণুপুরে রয়েছে। বিষ্ণুপুরে এই জোড় বাংলা মন্দির অত্যন্ত বিখ্যাত। চালা বা চালাভিত্তিক মন্দির বানানোর রীতিও বাংলায় দেখা যায়। মন্দিরের মাথায় কটি চালা আছে সেই হিসেবেই কোনো মন্দির একচালা, কখনো দোচালা, কখনো আটচালা বলা হতো। ইসলামীয় স্থাপত্যের ধাঁচে চালাগুলির মাথায় মাঝে মধ্যেই খিলান ও গম্বুজ বসানো হতো। ইসলামীয় স্থাপত্যের ধাঁচে চালাগুলির মাথাতেও মাঝে মধ্যেই খিলান এবং গম্বুজ বানানো হতো। সাধারণত আয়তাকার ক্ষেত্রের কাঠামোর ওপর একাধিক চূড়া দিয়ে তৈরি মন্দিরও এই সময় বাংলায় বানানো হতো। সেইগুলির নাম ছিল রত্ন। একটি চূড়া থাকলে সেটি হতো একরত্ন মন্দির, 5টি চূড়া থাকলে সেটাকে বলা হতো পঞ্চরত্ন মন্দির। এই পঞ্চরত্ন মন্দিরের উদাহরণ দেখা যায় বিষ্ণুপুরে। পঞ্চরত্ন মন্দির রয়েছে বিষ্ণুপুরে। সাধারণত আয়তক্ষেত্রের কাঠামের ওপর একাধিক চূড়া দিয়ে তৈরি মন্দির সেই সময় বাংলায় বানানো হতো। এই চূড়াগুলির নাম ছিল রত্ন। একটি চূড়া থাকলে বলা হতো একরত্ন মন্দির এবং 5টি চূড়া থাকলে বলা হতো পঞ্চরত্ন মন্দির। এই মন্দিরগুলির বেশিরভাগের দেওয়ালে টেরাকোটার কাজ করা হতো বা পোড়ামাটির কাজ করা হতো। এই মন্দিরগুলির বেশিরভাগের দেওয়ালে টেরাকোটার কাজ বা পোড়ামাটির কাজ করা হতো। পোড়ামাটির তৈরি এই মন্দিরগুলি বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ছাড়াও বাংলার নানা অঞ্চলে ছড়িয়ে আছে। এই যুগে বাংলার স্থাপত্য শিল্পের ইতিহাসকে মূলত 3টি পর্যায়ে ভাগ করা যায়। প্রথম পর্যায়ে বাংলার রাজধানী ছিল গৌড়। ত্রিবেণীতে জাফর খানের সমাধির ভগ্নাবশেষ রয়েছে। হুগলির ত্রিবেণীতে জাফর খানের সমাধির ভগ্নাবশেষ রয়েছে এবং বসিরহাটে ছড়িয়ে থাকা কিছু স্তূপ ছাড়া সেই সময়কার কোনো স্থাপত্যই আর আজ নেই। বসি পর্যায়ে 1339 থেকে 1442 পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপত্য হলো মালদাহের পান্ডুয়ায় সিকান্দার শাহের বানানো আদিনা মসজিদ। মালদাহের পান্ডুয়ায় সিকান্দার শাহের বানানো আদিনা মসজিদ। এছাড়া হুগলি জেলায় ছোট পান্ডুয়া মিনার, হুগলি জেলায় ছোট পান্ডুয়ার মিনার এবং মসজিদ, যেটাকে বাসিস মসজিদ বা বড়ি মসজিদ বলা হয়, মানে এর 22টা দরজা আছে। গৌড়ের শেখ আকি সিরাজের সমাধি উল্লেখযোগ্য স্থাপত্য। এবং তৃতীয় পর্যায়ে বাংলায় ইন্দো ইসলামীয় রীতির স্থাপত্যে বহু শিল্পকর্ম হয়। তৃতীয় পর্যায়ে বাংলায় ইন্দো ইসলামীয় রীতিতে বহু শিল্প স্থাপত্য হয়। পান্ডুয়ার সুলতান জালালউদ্দিন মোহাম্মদ শাহ বা যদু 1 লাখি সমাধি তৈরি করেন। এই যদুর সমাধি ছিল 1 লাখি সমাধি। উচ্চতায় খুব বেশি না হলেও টেরাকোটার গম্বুজ ও অর্ধগোল আকৃতির জন্য এটি বাংলায় ইন্দো ইসলামী স্থাপত্যের উন্নতির অন্যতম নজির। বরবক শাহের আমলে গৌড়ের দাখিল দরওয়াজা এই সময় একটি উল্লেখযোগ্য নির্মাণ। এছাড়াও সেই সময় রাজধানী গৌড়ের আরও কিছু গুরুত্বপূর্ণ স্থাপত্যের নজির হল তাঁতিপাড়া মসজিদ, গুম্মত মসজিদ ও লোটন মসজিদ।
1488 খ্রিস্টাব্দে তৈরি হয় 26 মিটার উচ্চতার ফিরোজ মিনার। গৌড়ে তৈরি হয় 26 মিটার উচ্চতার ফিরোজ মিনার। ইট ও টেরাকোটার কাজ ছাড়া এই মিনারটি সাদা ও নীল রঙের চকচকে টালি দিয়েও অলঙ্কৃত। 1526 খ্রিস্টাব্দে তৈরি হয় বড়সোনা মসজিদ, গৌড়ের সবচেয়ে বড় মসজিদ। বড়সোনা মসজিদ হচ্ছে গৌড়ের সবচেয়ে বড় মসজিদ। নসরত শাহ ইব্রাহিম লোদির কন্যাকে বিবাহ করেন। নসরত শাহ ইব্রাহিম লোদির কন্যাকে বিবাহ করেন এবং পানিপথের প্রথম যুদ্ধে আফগান সুলতানরা হেরে গেলে বহু আফগান সুলতানদের তিনি বাংলায় আশ্রয় দেন। বহু আফগান সুলতানদের নসরত শাহ বাংলায় আশ্রয় দেন। নসরত শাহ বাবরের সঙ্গে একটি চুক্তি করে বাংলায় মুঘল আক্রমণ প্রথমবারের জন্য প্রতিহত করেন। নসরত শাহ বাবরের সঙ্গে একটি চুক্তির মাধ্যমে বাংলায় মুঘল আক্রমণকে ঠেকিয়ে দেন। গিয়াসউদ্দিন মাহমুদ শাহের সময় পর্তুগিজরা চট্টগ্রাম দখল করে। গিয়াসউদ্দিন মাহমুদ শাহের সময় পর্তুগিজরা চট্টগ্রাম দখল করে। তিনি পর্তুগিজদের বন্দি করে গৌড়ে আটকে রাখেন। গিয়াসউদ্দিন মাহমুদ শাহ পরবর্তীকালে অবশ্য পর্তুগিজদের ছেড়ে দেন এবং চট্টগ্রামে এবং হুগলিতে তিনি পর্তুগিজ ফ্যাক্টরি বানানোর আদেশ দেন। পর্তুগিজদের পরবর্তীকালে গিয়াসউদ্দিন মাহমুদ শাহ ছেড়ে দিয়েছিলেন এবং চট্টগ্রামে এবং হুগলিতে তিনি একটা ফোর্ট বানানোর আদেশ দেন, অর্থাৎ কারখানা বা কুঠি তৈরি করার আদেশ দেন। পর্তুগিজদের কুঠি তৈরি করার আদেশ দিয়েছিলেন। পরবর্তীকালে 1538 খ্রিস্টাব্দে শের শাহ সুরি বাংলা দখল করেন।